তুমি তোমার প্রেমিকাকে মেরে ফেললে কেন? থানার অফিসার যখন রাজুকে প্রশ্নটি করলো, রাজু তখন কিছুটা আনমনা হয়ে অফিসারের মুখের দিকে তাকিয়ে আছে। থানার অফিসার আবারও বলল, দেখো রাজু, তুমি যদি ভালোই ভালো আমার কাছে স্বীকার না করো কি কারণে তুমি তোমার প্রেমিকাকে মেরে ফেলেছো, তাহলে কিন্তু আমার কোর্টে রিমান্ডের আবেদন করতে হবে। আর একবার রিমান্ড যদি মঞ্জুর হয় তাহলে যে কোনোভাবেই তোমাকে রিমান্ডে নিয়ে তোমার মুখ থেকে স্বীকারোক্তি আদায় করে ছাড়বো। তাই বলছি ভালোই ভালোই স্বীকার করো। রাজু নিরুপায় হয়ে শেষ পর্যন্ত রেশমিকে কারণ বলতে লাগলো। রাজু বলল, রেশমি হচ্ছে আমাদের বাড়ির ভাড়াটিয়া। প্রথম যেদিন রেশমির সাথে আমার প্রথম দেখা হয় সে দিনটি ছিল বৃহস্পতিবার। আমি কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম। আমি সিঁড়ি বেয়ে উঠছিলাম আর রেশমি তার মায়ের সাথে সিঁড়ি বেয়ে নামছিল। আমি প্রথম দেখাই রেশমিকে ভালোবেসে ফেলেছিলাম। বিশেষ করে মেয়েটির টানা টানা দুটো চোখ, অদ্ভুত চাহনি আমার মনের ভেতর একটা হিমশীতল পরশ বুলিয়ে গেল। আমাদের বিল্ডিং এর সব ভাড়াটিয়াকে আমি চিনি, কিন্তু ওনাদেরকে আমি চিনতে পারলাম না। তাই বারবার মা মেয়ের দিকে তাকাচ্ছিলাম। ওরা সিঁড়ি বেয়ে নেমে গেল। আমি এক নজর ওদের পানে তাকিয়ে আমাদের বাসায় ঢুকে গেলাম। দরজা দিয়ে ঢুকতেই বাবাকে দেখলাম পেপার পড়ছে। বাবা বলল, কিরে লাফাঙ্গা, আজকেও কি কলেজ ফাঁকি দিয়ে চলে এসেছিস? বাবা প্রায় সময় আমাকে অবিশ্বাস করে। বাবা মনে করে আমি শুধু টই টই করে ঘুরে বেড়াই। বাবার এমন কথা শুনে আমার মাথাটা চট করে ধরে গেল। তাই বললাম, আজকে বৃহস্পতিবার, কলেজ হাফ ডে, সে কথা কি তুমি ভুলে গেছো? বাবা একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোর জন্য তো সব দিনই হাফ ডে। বাবার কারি কারি টাকা পয়সা আছে, তাই তোরা লেখাপড়া করার কি দরকার? এজন্যই প্রায় সময় শুনি বন্ধুদের সাথে যেখানে সেখানে গিয়ে মারামারি করিস। আমি বাবার সাথে আর তর্কে জড়ালাম না। ওনার কথাকে অ্যাভয়েড করে রুমের দিকে চলে গেলাম। দরজার সামনে আসতেই চোখের সামনে পড়লো কাজের ছেলে ফাহিমকে। ফাহিমকে দেখে বললাম, কিরে তুই আমার রুমে কি করছিলি? ভাইজান, আপনার রুম ঝাড়ু দিতে গিয়েছিলাম। ফাহিম হচ্ছে বাবার খুব কাছের সহচর, বলতে পারেন বাবার এক ধরনের উপদেষ্টাও বটে। বয়সে ছোট হলেও এই ফাহিমের মাথায় যথেষ্ট বুদ্ধি রয়েছে, তাই বাবা প্রায় সময় ফাহিমের সাথে অনেক কিছু শেয়ার করে। আমার চোখে লেগে আছে সিঁড়ি দিয়ে নামা সেই মেয়েটির চেহারা। নিশ্চিত ফাহিম জানবে মেয়েটি কাদের বাসায় বেড়াতে এসেছে, কারণ এই বিল্ডিং এর প্রতিটি বাসার খোঁজ খবর ফাহিম নিজে রাখে। কাদের বাসায় কয়জন মানুষ আছে, কাদের বাসায় কে বেড়াতে এসেছে, সমস্ত খবর পাওয়া যায় এই ফাহিমের কাছে। তাই ফাহিমকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ফাহিম, কিছুক্ষণ আগে একটা আধবয়স্ক মহিলা এবং একটা ইয়াং মেয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখেছি। ওরা কোন বাসায় বেড়াতে এসেছে রে? ওরা কোনো বাসায় বেড়াতে আসেনি, ওরা 7 তলার খালি বাসায় নতুন ভাড়াটিয়া উঠেছে বলে ফাহিম চলে গেল। ফাহিম গেলেও মেয়েটির চেহারা আমার চোখের কোণে লেগে রইল। এমন সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। সেদিন গোসল সেরে আমি ছাদে গিয়েছিলাম একটু রোদ পোহানোর জন্য। শীতের পরন্ত বিকালে মিষ্টি রোদ ভালো লাগে। নরম রোদে আমি ছাদে হাঁটছিলাম। এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটি ছাদে কাপড় তুলতে এসেছে। নিশ্চয়ই সকালে গোসল করে কাপড়গুলো ছাদে শুকাতে দিয়েছিল। দূর থেকে মেয়েটিকে দেখে আমার অনেক ভালো লাগছিল, তাই নির্লজ্জের মতো মেয়েটির কাছে গিয়ে বললাম, হাই, আমি রাজু, এই বাড়ির বাড়িওয়ালার একমাত্র ছেলে। মেয়েটি একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি রেশমি, আজকে আপনাদের বিল্ডিং এ বাসা ভাড়া নিয়েছি। আপনারা কে কে আছেন? আমার মা, একমাত্র বড় ভাই আর ভাবি। ও আচ্ছা, আমাদের সংসারে আমি আর বাবা আর একমাত্র কাজের ছেলে ফাহিম, আর কেউ নেই। আপনার মা নেই? বছর 3 আগে মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপর বাবা আর বিয়ে করেননি। সরি, আপনার মায়ের কথা জিজ্ঞাসা করে মনে কষ্ট দিয়ে দিলাম। না না, কষ্ট পাবো কেন, বরং এটা ভালো লাগছে আপনি আমার সাথে কথা বলছেন। আচ্ছা, আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? কেন, মাঝে মধ্যে আপনার সাথে কথা বলবো। জানেন, এই পৃথিবীতে আমার কোনো মেয়ে বান্ধবী নেই। এমনি কলেজে কোনো মেয়ের সাথে আমি কথা বলি না, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি আমার অনেক দিনের চেনা। সেদিন এ কথা সে কথা বলতে বলতে তার মোবাইল নাম্বারটা আমি নিয়ে নিয়েছিলাম। এভাবে রেশমির সাথে আমার প্রেমের সম্পর্ক শুরু হয়। রাজুর মুখে এমন কথা শুনে পুলিশ অফিসার বলল, প্রেম কিভাবে শুরু হয়েছে সেটা জানতে চাইনি, আমি জানতে চেয়েছি তুমি রেশমিকে মেরে ফেলেছো কেন। সে কথাও বলছি। আমাদের দুজনের প্রেম যখন খুব জোরে সোরে চলছিল, এর মধ্যে একদিন বাবা ছাদে আমাকে আর রেশমিকে হাতে নাতে ধরে ফেলে। ধরেছে তো ধরেছে, একেবারে রেশমির মায়ের সামনে নিয়ে রেশমির মাকে অনেক শাসিয়েছে। সেদিনের পর থেকে রেশমি আমার সাথে তেমন কথাবার্তা বলে না। আমি ফোন করলে কেমন আছি, কি করছি, এসব কথার মধ্যে সীমাবদ্ধ রেখে মোবাইলের লাইন কেটে দেয়। মেয়েটিকে কেমন যেন আমার সন্দেহ হতে শুরু করলো। আমার সাথে কথা না বললেও প্রায় সময় তার মোবাইল আমি ওয়েটিং এ পেতাম, তাই ওকে আমি অনুসরণ করা শুরু করি। একদিন রেশমি কলেজে যাচ্ছিল, আমি দূর থেকে তাকে অনুসরণ করছিলাম। রেশমি আমাকে খেয়াল করেনি, আমি তার পেছন পেছন হাঁটছিলাম। কিছু দূর যাবার পর লক্ষ্য করলাম রাস্তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে আমি আগে থেকেই চিনতাম। ছেলেটির নাম ছিল বাবু। রেশমিকে দেখলাম ছেলেটির সামনে গিয়ে হাসি মুখে দাঁড়াতে। ছেলেটির সাথে সাথে রেশমির উদ্দেশ্যে একটা ফুল বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, আমার প্রথম প্রেমের প্রথম ফুল তোমাকেই দিলাম। রেশমি হাসি মুখে বলল, তোমার জীবনে যেমন প্রথম প্রেমের প্রথম ফুল, আমার জীবনেও কোনো প্রথম প্রেমিকের প্রথম উপহার। আমি আড়াল থেকে রেশমির কথাগুলো শুনছিলাম আর অবাক হচ্ছিলাম। এই মেয়ে বলে কি ওর জীবনে নাকি বাবুই প্রথম প্রেম? তাহলে এতদিন ধরে আমার সাথে কি করেছে? বাবু আবার বলল, চলো আজ তোমাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো কিছু খাওয়াবো। তোমার চেয়ে ভালো কিছু আমার জীবনে আর নেই। আজ কলেজ ছুটি হতে হতে দেরি হয়ে গেছে, তাই আজকে নয়, অন্য একদিন তোমার সাথে ডেটিং এ যাব। বেশি দেরি হলে মা আর ভাবি টেনশন করবে। আজকে আসি বলে রেশমি বাবুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি অন্য
রাস্তা দিয়ে দ্রুত এসে রেশমির সামনে পড়ার জন্য আগে থেকে দাঁড়িয়ে রইলাম। দেখলাম রেশমি খুব স্বাভাবিকভাবে আমার সামনে এসে দাঁড়ালো। আমার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, কি ব্যাপার, দেখা করার জন্য আজ একেবারে কলেজের কাছাকাছি চলে এসেছো? দেখলাম মেয়েটি খুবই স্বাভাবিক। যে মেয়ে একটু আগে আরেকটা ছেলের সাথে প্রেম করে এসেছে, সেই মেয়ে এখন কতটা স্বাভাবিক হয়ে আমার সাথে কথা বলছে। আমিও তাকে ব্যাপারটি বুঝতে না দিয়ে বললাম, তুমি তো এখন আমার কল রিসিভ করো না, তাই নিরুপায় হয়ে তোমার সাথে দেখা করার জন্য রাস্তায় নেমে আসলাম। সেদিন তোমার বাবার সামনে ধরা পড়ার পর তুমি যেভাবে পালিয়ে গেলে, তাতে আমি বুঝতে পারলাম আমার ভবিষ্যৎ অন্ধকার। আর তোমার বাবার হাতে ধরা পড়ার ভয় ছাদে যায় না। বাবার ভয়ে কি তুমি আমার সাথে সম্পর্ক শেষ করে দিবে? আমি কি সম্পর্ক শেষ করার কথা বলেছি যখন তখন দেখা করতে পারবো না, এটাই। আমি মনের ভেতর কথাটা চেপে রাখতে না পেরে আমার কেন জানি মনে হচ্ছে তুমি এখন অন্য কারো প্রেমে পড়েছো। আমার মুখে এমন কথা শুনে রেশমি যেন আকাশ থেকে পড়লো। এমন ভাব করছে এই মেয়ে ওর পৃথিবীতে আমি ছাড়া দ্বিতীয় আর কোনো পুরুষকে যেন কখনো দেখেইনি। আসলে ছলনাময়ী মেয়েগুলো এমনই হয়, ওদের নিখুঁত প্রেমের অভিনয়ের কাছে সব ছেলে হেরে যায়। সে অনেকটা রাগান্বিত হয়ে বলল, এই বুঝি তোমার বিশ্বাস? তোমার সাথে কথা বলতেও এখন আমার ঘৃণা হচ্ছে। বলেই আমাকে পাশ কেটে হনহনিয়ে চলে গেল। আমি শুধু চলে যাওয়ার পানে তাকিয়েই রইলাম। বাসায় ফিরে দুপুরের খাওয়া দাওয়া না করে খাটের উপর শুয়ে রইলাম। মনে মনে ভাবছি, রেশমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো কিভাবে? তার কথা মনে হতেই আমার চোখ বেয়ে গলগল করে জল গড়িয়ে পড়ল। চোখের জলেও তাকে আমি ভুলতে পারছিলাম না। এমন সময় কাজের ছেলে ফাহিম এসে বলল, ভাইজান, চাচা আপনাকে ভাত খেতে ডাকছে। আমি তার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে বললাম, আমার ক্ষুধা নেই, খাবো না, তুই আব্বুকে খেয়ে নিতে বল। আমার চোখে পানি দেখে সে কিছুটা অবাক হলো, কিন্তু প্রশ্ন করার মতো সাহস পেল না। তাই চিন্তিত মনে রুম থেকে বের হয়ে গেল। ও বের হয়ে যাওয়ার পর আমি ভাবছি, রেশমি আমার সাথে মিথ্যা কথা বলল কেন? রেশমি যে ছেলের সাথে কথা বলে সেই ছেলে বাপু, আমার পরিচিত। তার সাথে বিষয়টি শেয়ার করা উচিত, কারণ রেশমি একটা মেয়ে হয়ে আমরা দুজন ছেলের সাথে একসাথে প্রেম করছে, দুই বন্ধুকে বোকা বানাচ্ছে। তাই আমি আর দেরি না করে পকেট থেকে মোবাইলটা বের করে বাবুকে ফোন করলাম। বাবু তখন পাড়ার একটা চায়ের দোকানে বসে চা পান করছিল। আমার কল পেয়ে বাবু কলটা রিসিভ করে বলল, কিরে রাজু, কি খবর? অনেকদিন পর ফোন করলি। দোস্ত, তুই কোথায়? আমি তো মোর্শেদের চায়ের দোকানে চা পান করছি। কেন রে, আমার সাথে একটু দেখা করতে পারবি? অবশ্যই পারবো। তুই কোথায়? আমি বাসায় আছি। তুই মোর্শেদের চায়ের দোকানের দিকে আয়। চায়ের দোকানে যাবো না, তুই ওখান থেকে একটু সামনের দিকে আয়, আমি বাসা থেকে বের হচ্ছি। আচ্ছা আয়। বলেই বাবু মোবাইলের লাইনটা কেটে দিল। আমি বাবুর সাথে দেখা করার জন্য মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিলাম। দেখলাম বাবু আমার দিকে হেঁটে আসছে। কাছাকাছি আসতেই বাবু হাত বাড়িয়ে বলল, হাই রাজু, কেমন আছিস? ভালো নেই রে দোস্ত। কেন, কি হয়েছে? আমি কোন রকম ভনিতা না রেখে তাকে প্রশ্ন করলাম, তুই কি রেশমি নামে কাউকে চিনিস? কথাটা শুনে বাবু যেন আকাশ থেকে মাটিতে পড়ল। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আবারও বললাম, বল না, তুই কি রেশমি নামের কাউকে চিনিস? তারপর বাবু একটা হাসি দিয়ে বলল, আমি ভাবলাম তুই আমার প্রেমিকার নাম জানলি কিভাবে? তুই কি জেনে গেছিস রেশমির সাথে আমার প্রেম চলছে? তার মুখেই রেশমির সাথে তার প্রেম চলছে কথাটা যেন আমার বুকে কামানের গোলার মতো বিঁধল। আমি মন খারাপ করে তার দিকে তাকিয়ে আছি। তাই বাবু আবার বলল, জানি রেশমি তোদের বাসার ভাড়াটিয়া, তোদের ভাড়াটিয়ার সাথে প্রেম করছি বলে তোর কি মন খারাপ? আমি তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, রেশমির সাথে তুই প্রেম করছিস বলে আমার মন খারাপ না, তবে মন খারাপ এটা ভেবে ওর মতো একটা মেয়ে আমরা দুই বন্ধুকে একসাথে বোকা বানাচ্ছে, আমাদের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে। আমার মুখে এমন কথা শুনে বাবু কিছুটা অবাক হয়ে বলল, দুজনের জীবন নিয়ে মানে? হ্যাঁ রে দোস্ত, ও একই সাথে তোর সাথেও প্রেম করছে, আমার সাথেও প্রেম করছে, এই দেখ তার প্রমাণ। বলে আমি পকেট থেকে মোবাইলটা বের করে রেশমির সাথে আমার তোলা সব ছবিগুলো বাবুকে দেখাতে লাগলাম, এবং কিছুক্ষণ আগেও রেশমির সাথে মেসেঞ্জারে চ্যাটিং করা সমস্ত মেসেজগুলো বাবুকে দেখাতে লাগলাম। বাবু সমস্ত কিছু দেখার পরে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর দুজনে কিছুক্ষণ কথাবার্তা বলে আমি আমার বাসার দিকে চলে আসলাম। সেদিন রাতে কিছুতেই আমার ঘুম হচ্ছিল না। সারাক্ষণ রেশমির মতো প্রতারকের মুখ আমার চোখে ভাসছিল। আমি কিছুতেই রেশমির কথা ভুলতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল রেশমি আমার সহজ সরল মনটা নিয়ে ছিনিমিনি খেলছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত প্রায় 1টা। হাজার চেষ্টা করেও রেশমিকে আমি ভুলতে পারছিলাম না। তাই আমি মোবাইলটা বের করে রেশমিকে ফোন করতে লাগলাম। রেশমি তখন ওর মায়ের সাথে ঘুমিয়েছিল। আমার কলটা পেয়ে মোবাইলের লাইনটা কেটে দিল। আমি আবারও তাকে কল করলাম। এভাবে কয়েকবার করার পর শেষ পর্যন্ত রেশমি আমার কলটা রিসিভ করলো। মায়ের পাশে শুয়ে সে ফিসফিস করে বলল, এত রাতে ফোন করেছো কেন? সন্ধ্যার সময় তোমাকে কল দিয়েছিলাম, তুমি রিসিভ করোনি। তখন আমি পড়তে বসেছিলাম। পড়তে বসলে কি কলটা একবারও রিসিভ করা যায় না? না, যায় না। এত রাতে ফোন করেছো কেন বলো? আমার পাশে মা শুয়ে আছে, জেগে গেলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। দয়া করে একটু ছাদে আসবে? এত রাতে ছাদে যেতে পারবো না। আমি আর কখনো তোমাকে ছাদে আসতে বলবো না, প্লিজ আমার কথাটা রাখো। এমন আকুতি ভরা কথা শুনে সে শেষ পর্যন্ত আমার সাথে ছাদে যেতে রাজি হলো। তাই সে বলল, এত রাতে আমি ছাদে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি আমাদের সদর দরজার সামনে দাঁড়াচ্ছি, তুমি এসে টোকা দিলে তারপর বের হবো। ঠিক আছে, তুমি তোমাদের দরজার সামনে দাঁড়াও, আমি এসে দরজায় টোকা দিলে বের হয়েও। বলেই আমি তাড়াতাড়ি করে মোবাইলের লাইনটা কেটে রুম থেকে বের হলাম। রাত অনেক হওয়ার কারণে সবাই ঘুমিয়ে গিয়েছিল। আমি আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে উঠে ওদের দরজার সামনে গিয়ে ভয়ে ভয়ে টোকা দিতে লাগলাম। কয়েকবার টোকা দেওয়ার পরে সে দরজা খুলে বের হয়ে আসলো। এসে মাত্র আমাকে
দেখে বিরক্তকর দৃষ্টিতে বলল, তুমি এমন বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। আমি আবার কি বাড়াবাড়ি করলাম? এই যে এত রাতে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছো। তুমি তো আগে কখনো আমার কলকে ডিস্টার্ব বলতে না, এখন তোমার কি হয়েছে? তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করছো কেন? এত রাতে সেই কৈফত চাইতে কি ঘর থেকে বের করেছো? যদি সেটা জানার খুব ইচ্ছা থাকে তাহলে কালকে দিনের বেলায় দেখা করব। এখন এভাবে তোমার সাথে দরজার সামনে কথা বলতে কেউ দেখলে অনেক সমস্যা হবে। আমি তখন তার হাত চেপে ধরে বললাম, প্লিজ আজকে শেষবারের মতো একটু ছাদে এসো। আর কখনো তোমাকে ছাদে আসতে বলবো না, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। এখানে বলা যায় না? না, ছাদে গিয়ে বলবো। এখানে যে কোনো সময় কেউ বের হয়ে আমাদের দেখে ফেলবে। শেষ পর্যন্ত আমার আকুতি মিনতি দেখে সে আমার সাথে ছাদে যেতে রাজি হলো, আর আমি তাকে নিয়ে ছাদে চলে গেলাম। আর ছাদে নিয়ে তাকে করে তুমি মেরে ফেলেছো, এই তো? পুলিশ অফিসারের মুখে এমন কথা শুনে রাজু আবার বলল, না স্যার, তাকে মারার আগে আমি করিনি, কারণ তাকে আমি প্রচন্ড ভালোবাসতাম, তাই তাকে নিয়ে কখনো খারাপ চিন্তা করতাম না। করেছো কি করনি সেটা ফরেন্সিক রিপোর্ট আসলে বুঝতে পারবো। আপাতত তোমার জবানবন্দিটা আমি আগামীকাল কোর্টে উপস্থাপন করব, বাকিটা মাননীয় বিচারকের উপর নির্ভর করছে। হ্যালো ভিউয়ার্স, রাজুর কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর উক্ত গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আগামী গল্পগুলো সাজানোর চেষ্টা করব। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।